রাতভর ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ, ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। আলোচনা নয়, সাফ জানালো তেহরান। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সাবেক আইজিপি মামুনও। আন্দোলনে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, রোগীর সঙ্গে জনমনে বাড়ছে আতঙ্ক। এখনো জায়গা নির্ধারণ করতে পারেনি মুগদা হাসপাতাল। ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রস্তুত 300 শয্যা। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি শহরের প্রধান সড়কে, তলিয়ে যায় অলিগলিও, জলাবদ্ধতায় নাকাল বরিশাল নগরবাসী। ভরাট দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে বেশিরভাগ খাল। এবং 11 মাসে 32.5 লাখ কন্টেইনার, 12 কোটি টন কার্গো হ্যান্ডলিং। সংকট কাটিয়ে রেকর্ড করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ধরে রাখা এই অর্জন, দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। ইসরায়েলে রাতভর দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নেতানিয়াহু বাহিনীর পাল্টা হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান সহ 2 জেনারেল নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 224 জন। ইসরায়েল ইরান সংঘাত ঘনীভূত হচ্ছে প্রতি ঘন্টায়। রোববার ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান জেনারেল মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মোহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাকিরি সহ সংগঠনটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া ইরানের বেশ কয়েকটি অস্ত্র কারখানাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এ হামলাকে সন্ত্রাসী ও কাপুরুষোচিত উল্লেখ করে আইআরজিসি জানায়, এ হামলার পরপরই ইরান কঠোর ও সুসংগঠিত প্রতিক্রিয়া দিয়েছে। তবে এটা কেবল শুরু। জাতীয় প্রতিশোধের পথ এখান থেকেই শুরু হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। হামলার প্রতিশোধে হাইফা, নেতানিয়া, আশকেলন ও তেল আবিবের আকাশে ছুটে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও গাড়ি। জরুরি পরিষেবার দলগুলো এলাকা জুড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। বাসিন্দাদের বাংকারে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী জানায়, দেশ জুড়ে সক্রিয় রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব ও জেরুজালেমে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ইরানের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইসরায়েল সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে বলেও খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইরান ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতে রূপ নিচ্ছে, যা সাধারণ নাগরিকদের জীবনকেও ঝুঁকিতে ফেলেছে। কাকলি আখতার, সময় সংবাদ। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্যোগেই এই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে করুণ পরিণতির হুমকি দেন ইরানকে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ভয়াবহতা। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, উদ্বেগ আর উৎকণ্ঠায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং তা হবেই। এ নিয়ে প্রচুর টেলিযোগাযোগ ও বৈঠকও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনে তার ভূমিকার স্বীকৃতি অনেকেই না দিলেও সাধারণ মানুষ তা বোঝে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ, ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধ বিরতির আলোচনায় শান্তি প্রক্রিয়া এগিয়ে চলার পেছনে তার ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প।
ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের সংঘাত সহজেই শেষ করার দাবি করে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানালে তার চরম পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। সাক্ষাৎকারে নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পের প্রশংসা করে বলেন, তারা সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছেন। যদিও ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলকে জবাব দেওয়ার আগে যুদ্ধবিরতি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের তেহরান কথা জানিয়েছে। আক্রমণের মধ্যে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না তেহরান, হোক তা যুদ্ধবিরতি নিয়ে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা। যুদ্ধে ইরানের সুস্পষ্ট অবস্থানের পর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে তেহরান ও তেল আবিব। সময় সংবাদে আরও থাকছে, ভারত যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের, দুশ্চিন্তা বাড়বে এলডিসি উত্তরণের পর, নতুন বাজার তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে আজ। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির আগে যেহেতু গত 1 জুন এই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এবং ওই দিন 2 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজকে গ্রেফতারি পরোয়ানা তামিলের বিষয়ে একটি রিপোর্ট প্রসিকিউশন ট্রাইব্যুনালে দাখিল করবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে গ্রেফতার করা যায়নি। এখন ট্রাইব্যুনালের আইনের যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে আবারও এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার একটি নির্দেশনা ট্রাইব্যুনাল দিবেন এবং তারা যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও এই 2 আসামি হাজির না হন, তাহলে তাদের অনুপস্থিতিতে তাদের পক্ষে একজন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগ করে আনুষ্ঠানিকভাবে বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এটি হচ্ছে আইনের মূল প্রক্রিয়া। আর এই 3 জন আসামির বিরুদ্ধে মোটা দাগে 5টি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আদালতে দাখিল করেছিলেন এবং ট্রাইব্যুনাল সেটি আমলে নিয়েছেন। 5টি অভিযোগের মূল কথা যেটি হচ্ছে যে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 3 সপ্তাহে সারা দেশে যে হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছে, প্রায় 1400-র মতো মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছেন, এই সমস্ত দায় দায়িত্ব এবং শেখ হাসিনার উপর বর্তায়, এটি একটি মূল অভিযোগ। এর বাইরে আরও 4টি অভিযোগ কিন্তু আনা হয়েছে। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে বা যে ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে বলা হয়েছে, তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা এবং নির্দেশনার যে অভিযোগগুলো সেটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন সেটি ট্রাইব্যুনালে দাখিল করেছে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেটি বলছেন যে 88 জনের মতো সাক্ষী তারা করেছেন এই মামলায় এবং এই সাক্ষ্য প্রমাণ, দলিল দস্তাবেজ এবং ডিজিটাল যে ফরেন্সিক এভিডেন্সগুলো আছে সেগুলো দিয়ে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারবেন, এমনটাই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে দাবি করা হয়েছে। আর যেটি আমি বলি শেষ করব তার আগে যেহেতু একটি গাড়ি চলে এসেছে সেই কারণে একটু জায়গাটা পরিবর্তন করে নিলাম। আজকে কিছুক্ষণ পরে কখন কোর্ট বসবে সেটি আমরা যদিও নির্দিষ্ট সময় জানি না, তারপরেও আজকের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি আমরা জানাতে পারবো শুরু হলে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড-19। একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি জনমনেও বাড়ছে আতঙ্ক। করোনা মোকাবেলায় কতটুকু প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো, কতটুকুই বা সক্ষমতা রয়েছে প্রতিরোধে? রাজধানীর বেশ কিছু হাসপাতাল ঘুরে সে খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন মোস্তাফিজুল হক আকাশ এবং এস.এম. সালাউদ্দিন। কোভিড-19 বা করোনা ভাইরাস মনে করিয়ে দেয় দুর্বিষহ এক স্মৃতির কথা, যে স্মৃতিতে ভেসে ওঠে অবরুদ্ধ নগরীতে বন্দি জীবন আর চারপাশে শুধুই লাশের মিছিল। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সে ভাইরাস ফের কড়া নাড়ছে দুয়ারে। দেশজুড়ে বাড়ছে সংক্রমণ, সেই সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনো চালু হয়নি সব হাসপাতালে। এ যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করার প্রস্তুতি চলছে, আর গাইনি রোগীদের নেওয়া হবে অন্য ইউনিটে। করোনা কর্নার চালু হয়নি তা মানতে নারাজ এই হাসপাতালের উপপরিচালক। তার দাবি, করোনা রোগীকে সেবা দিতে তারা প্রস্তুত। রোগী আসলে আমরা তাৎক্ষণিক সেবা দিতে পারবো, সেটা মানে বেড রেডি হয়নি, সব রেডি আছে। হ্যাঁ, বেডও রেডি আছে, জাস্ট না ওটা গাইনি না, ওটা আইসোলেটেড ওয়ার্ড। আমরা সাময়িকভাবে গাইনি ওয়ার্ডকে দিয়েছিলাম। এখন যেহেতু কোভিডের জন্য আবার আইসোলেট করা লাগছে, গাইনির জন্য আমরা ওইটা বন্ধ করে দিয়েছি। এবার চোখ ফেরাবো মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। করোনা মোকাবেলায় প্রস্তুত দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতাল, যেখানে নমুনা সংগ্রহ বুথ, প্যাথোলজি এবং আরটি-পিসিআর ল্যাব সবগুলোতেই চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত করা হয়েছে 3 শতাধিক শয্যাও। আমরা 100% প্রস্তুত আছি। এখন আমাদের 13 জন কোভিড পেশেন্ট ভর্তি আছে। আমাদের 300টি বেড হচ্ছে আমাদের রেডি আছে এবং 1000 বেড নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা সেই বেডগুলো প্রস্তুত করব এবং আমরা আমাদের দিক থেকে 100% সাপোর্ট দিতে পারব। করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুতি সেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ম্যানেজমেন্টের জন্য আমরা ইনিশিয়ালি একটা কর্নার সিলেক্ট করেছি। আমাদের 2-4 জন রোগী যদি হয় ওখানে রাখবো। এরপরের আমাদের স্টেপ হচ্ছে আমাদের যে একটা আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে যদিও এখন অন্য রোগীরা থাকে, ওইটা আমরা ভ্যাকেন্ট করে আমরা ওখানে করোনা রোগী রাখবো। করোনা কর্নারে এরই মধ্যে রোগী ভর্তি শুরু হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেলের পরিচালক। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বরগুনায়, অথচ সদরের জেনারেল হাসপাতালেই নেই সব ধরনের পরীক্ষার ব্যবস্থা। এদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে পরীক্ষা করে ভুল রিপোর্ট মিলছে বলে অভিযোগ রোগীদের। এমন অবস্থায় নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নেয়ার আহ্বান চিকিৎসকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 13 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার মরিয়ম। সেদিন তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ছিল ৬৭,০০০। পরের দিন স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে তার প্লাটিলেট দেখায় 2,96,000, যা দেখে অবাক হন চিকিৎসক। পরে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে রিপোর্টে প্লাটিলেট দেখায় 54,000। এর আগে গত 11 জুন তানিয়া নামের 10 বছর বয়সী এক শিশুকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার থেকে 18,95,000 প্লাটিলেটের একটি রিপোর্ট দেয়া হয়। সেটিও ধরা পড়ে চিকিৎসকের চোখে। এই রিপোর্ট দেখে বলছে এটা ভুল রিপোর্ট দিচ্ছে, এখন এটা দেখে হবে না, এখন অন্য টেস্ট দিচ্ছে, এটা করে নতুন করে করবে। আমার মায়ের যাতে কিছু হয়ে যাইতে, আজকে কি হয়ে যাইতে বল। এসআরটা ওইখানে হাতে লেখা লাগে, তো ওইটিসি কম্পিউটার একটা ওই যেটা দিয়ে ক্লিক দেয় ওইটা ওইখানে ক্লিকের ওই আরটিএস এরটা ওইখানে বসে গেছে, একটা আট বেশি হয়ে গেছে ওইখানে শুধু। রোগী ও তার স্বজনদের অভিযোগ, ডেঙ্গু সংশ্লিষ্ট সব ধরনের টেস্ট জেনারেল হাসপাতালে চালু না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের। মানহীন এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক, একুরেট ভাবে আসে না, টাকা বেশি নিতে আছে, পেশেন্টও তো সাধারণ হয়রানির ভিতরেই আছে। বেসরকারি ক্লিনিকগুলোতে যেটা করে যে ওরা অনেক সময় টেস্ট সঠিক না আসলেও আন্দাজে একটা কিছু লিখে দেয়। চিকিৎসকরা বলছেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মানোন্নয়নে নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নিতে হবে। আর শিগগিরই জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সব পরীক্ষা চালুর আশ্বাস তত্ত্বাবধায়কের। অনেক বেশি চেঞ্জ যখন আসে তখনই আমার একটা টেনশন হয় যে ঠিক আছে, এত বেশি চেঞ্জ কেন হলো, আমরা আরেকটা জায়গা থেকে রিপিট করি। তো মান উন্নয়নের অবশ্যই সুযোগ আছে,
এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা একটু দেখার। যদি এরকম উল্টাপাল্টা রিপোর্ট হয় ক্লিনিকের মান নিয়ে অবশ্যই প্রশ্ন জাগে এবং এইভাবে তো ট্রিটমেন্ট করাও ডাক্তারদের জন্য বিপজ্জনক। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ অনেকগুলো টেস্ট এখানে শুরু করে দিব। এরই মধ্যে বরগুনাকে দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এই মুহূর্তে বরগুনা সদর হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনায় ডেঙ্গু রোগী যেভাবে হুহু করে বাড়ছে ঠিক তেমনি ভাবে বাড়ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে 79 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং একজন রোগী মারাও গিয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা নেয়ার পথে সাফওয়ান আব্দুল্লাহ নামের 4 বছরের এক শিশু মৃত্যুবরণ করেছেন ডেঙ্গুতে। এছাড়া বরগুনায় এই মুহূর্তে 215 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে 192 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তো এই বিপুল সংখ্যক রোগীদের চাপ সামলাতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের হিমশিম অবস্থা। যদিও সম্প্রতি বরগুনা জেনারেল হাসপাতালের এই রোগীর চাপ সামলাতে 10 জন চিকিৎসক এবং 10 জন নার্সকে পদায়ন করা হয়েছে, কিন্তু এর মধ্যে নার্সরা এখন পর্যন্ত বরগুনায় যোগদান করেননি, আর 10 জন চিকিৎসকের মধ্যে 7 জন এখন পর্যন্ত যোগদান করেনি, মাত্র 3 জন চিকিৎসক যোগদান করেছেন। তো বিষয়টি নিয়ে কিন্তু আমরা তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে যাদেরকে বদলি করা হয়েছে বরগুনা হসপিটালে বা এখানে যাদেরকে নিযুক্ত করা হয়েছে দূর দূরান্ত থেকে তারা আসবেন, এজন্য তাদের সময় লাগছে, তবে 2-1 দিনের মধ্যেই তারা এখানে যোগদান করবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে চিকিৎসকরা বলছেন যে মূলত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায় না, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। তো সেই বিষয়টিকে প্রাধান্য দিতে বলেছেন চিকিৎসকরা। ইতিমধ্যে আজ থেকে বরগুনায় কিন্তু ডেঙ্গু নিধনে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। জেলা প্রশাসনের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় বরগুনার আনাচে কানাচে সর্বত্রই কিন্তু এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য অলরেডি তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এবং গতকাল বরগুনা সদর উপজেলা পরিষদের যে প্রশাসক রয়েছেন তিনি জানিয়েছেন যে আগামী 3 দিন পর প্রতিটি বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাদের বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এদিকে বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু স্লাইন সংকট দেখা দিয়েছিল, সেই স্লাইন সংকট দূর হয়েছে। তবে এখন পর্যন্ত এখানে যে ডেঙ্গু রোগীদের পরীক্ষা নিরীক্ষার সকল কার্যক্রম চালু হয়নি। এর ফলে কিন্তু রোগীদেরকে বাহিরে গিয়ে টেস্ট করাতে হচ্ছে এবং এর জন্য একদিকে যেমন বাড়তি অর্থ খরচ হচ্ছে, ঠিক তেমনি ভাবে কিন্তু রোগীদের টেস্টে যথাযথভাবে তাদের টেস্টের রিপোর্টও আসছে না। এর ফলে কিন্তু চিকিৎসকরাও বিপাকে পড়ছেন। তারা বলছেন যে যেহেতু বাহিরের মানহীন ক্লিনিকে তাদেরকে টেস্ট করাতে হচ্ছে এবং এর ফলে রিপোর্টে অসংখ্য ভুল ভ্রান্তি হচ্ছে, যার ফলে কিন্তু তারা ট্রিটমেন্ট করাতেও বেগ পাচ্ছেন। তো এই ছিল বরগুনা থেকে আমাদের কাছে সবশেষ। রাজ্য ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে চিন্তার ভাঁজ বাংলাদেশের। এটি আরো গভীর হবে এলডিসি উত্তরণের পর, এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন সক্ষমতা বাড়াতে না পারলে ব্রিটেনের বাজারে পিছিয়ে পড়বেন তারা। পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি প্রতিযোগিতামূলক দাম ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য। অস্ত্র ও মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। চলতি অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে আয় হয়েছে $429 কোটি। যুক্তরাজ্যেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে। এতে পিছিয়ে পড়ার শঙ্কায় বাংলাদেশ। 2029-এর পরে যখন এক্সটেনশনটা ওভার হয়ে যাবে, ট্যাক্স রেট আসবে, আর এদিক থেকে ইন্ডিয়া এফটিএ অ্যাভেল করে ফেলতে পারছে, এই জায়গাটা উইল বি ভেরি ভেরি আমাদের কম্পিটিটিভনেস আমরা হারাই ফেলবো এই জায়গাটাতে টু ইন্ডিয়া। অনেক অর্ডার আমরা এক্সপেক্ট করতে পারি যেটা ইন্ডিয়াতে মুভ করে যেতে পারে। শঙ্কা আরও তীব্র হবে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর। যদিও যুক্তরাজ্য বলছে 2029 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। তাই প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পণ্য রফতানির সময় কমিয়ে আনার পরামর্শ। আমাদের লিড টাইম কীভাবে ফাস্টার করা যেতে পারে ইউকেতে, আমাদের পোর্টের অ্যাক্সেসিবিলিটি, যে গিভ আস গ্রিন চ্যানেল অ্যাক্সেস, যেখান থেকে আমাদের টাইম লাইন অনেক কমে যাবে। যে যখন আমরা পোর্ট এক্সপোর্ট করছি আমাদের 10-11 দিন লেগে যায় টোটাল ক্লিয়ারেন্সে
অ্যান্ড এভরিথিং, এটাকে কমিয়ে একদিনে করে আনা পসিবল। ইন্ডিয়া করতে পারছে, ভিয়েতনাম করতে পারছে, সো ওয়াই কান্ট আস? যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির পর ভারতের ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়িয়েছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগও তারা কাজে লাগাতে চান। এমন পরিস্থিতিতে নতুন বাজার তৈরি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। সক্ষমতা বাড়ানোর আসলে কোনো বিকল্প নাই। তো সেটা আমরা যত বেশি ভ্যালু এডিশন করতে পারবো, যত বেশি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেংথেনিং করতে পারবো, তত বেশি আমরা আমাদের এই কম্পিটিটিভনেস কিন্তু বাড়বে। ভারত আশা করছে আগামী বছর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর হবে এবং পরবর্তী 3 বছরের মধ্যে দেশটি ব্রিটেনে তাদের রফতানি বাড়াবে অন্তত 12%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ফ্যান, এসি সহ নষ্ট বেশিরভাগ যন্ত্রাংশ। দক্ষিণাঞ্চলের সড়কে লক্কর ঝক্কর বাস চালাচ্ছে খোদ বিআরটিসি। স্বীকার করলেও সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। 32.5 লাখ কন্টেইনার, 12 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং ও 4000 জাহাজ ভিড়িয়ে চলতি অর্থবছরেই আগের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। অথচ অর্থবছরের শুরুতেই টানা 3 মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশের আমদানি রফতানি বাণিজ্য। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিভিন্ন জেলায় শুরু হয় আকস্মিক বন্যা, আর এর প্রভাবে সেপ্টেম্বর পর্যন্ত বিপর্যয়ের কবলে পড়ে দেশের অর্থনীতি। স্তিমিত হয়ে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য। কিন্তু অক্টোবর থেকে ম্যাজিক্যালি ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বিশেষ করে চলতি বছরে 14 জুন পর্যন্ত 31,63,000 কন্টেইনার, 12.5 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে বন্দরে ভিড়েছে পণ্যবাহী 3,900 জাহাজ। দেশে আমদানি রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে বন্দরের বিভিন্নমুখী সংস্কার কার্যক্রমের জন্যই। বন্দরের মতোই চলতি অর্থ বছরে 6,88,000 রপ্তানি এবং 2,54,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে 21টি বেসরকারি অফডক। দেশের প্রায় সার্বিক রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই কিন্তু অফডক হ্যান্ডেল করছে। সুতরাং এই প্রবৃদ্ধিটা কিন্তু দেশের সামগ্রিক রপ্তানি খাতের প্রবৃদ্ধিরই পরিচায়ক। সংকটের মাঝেও তৈরি পোশাক খাত রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখায় এই অর্জন বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। বিশেষ করে চট্টগ্রাম বন্দর দিয়েই চলতি অর্থ বছরের প্রথম 3 প্রান্তিক অর্থাৎ মার্চ পর্যন্ত প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। একইভাবে এসেছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। আমরা ওভারটাইম করেছি, অনেক এক্সপেন্ডিচার বাড়াইছি, যেখানে খরচের দিকে না তাকিয়ে আমাদের ব্যবসা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কর্মকাণ্ড আমরা কিন্তু চালিয়ে রেখেছি, সেই জন্য সম্ভব হচ্ছে। রয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। মূলত কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতার উপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়। 2024-25 চলতি অর্থ বছর বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। অর্থ বছরের শুরুতে গণ অভ্যুত্থান, এরপর আকস্মিক বন্যা। এর মাঝে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। জলাবদ্ধতায় নাকাল বরিশাল নগরবাসী। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে যায় অলিগলি ছাপিয়ে শহরের সব প্রধান সড়কে। 46টি খালের অধিকাংশই ভরাট দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে উদ্ধার চালালেও স্থায়ী সমাধানে বাড়তি বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। সুমন হাসান ও সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু যেটি যায় না সেটি হচ্ছে এই দুর্ভোগ। খোদ সিটি কর্পোরেশনই বলছে বিগত দিনে মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, যার ফলাফল এই জলাবদ্ধতা। 58 বর্গ কিলোমিটারের বরিশাল মহানগর। সামান্য বৃষ্টিতেই পানিতে টইটুম্বুর হয় শহরের বিভিন্ন সড়ক, কারণ নগরায়নে মাস্টার প্ল্যান না মানা। আমাদের একটা মাস্টার প্ল্যানের অভাবে কিন্তু এখন আমরা জলাবদ্ধতায় ভুগছি, এতগুলা আমাদের নদী খাল এগুলা থাকার পরও। বিশেষ করে নগরের মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, বটতলা, কালীবাড়ি রোড, সদর রোড সহ প্রধান সড়ক তো বটেই, অনেক অলিগলিতেও বাদ যায় না এমন ভোগান্তি। পরিবেশবিদরা বলছেন মাস্টার প্ল্যানে থাকা 46টি খালের প্রায় সবই ভরাট, দখল
সকলে নিশ্চিহ্ন হওয়ার পথে। দুই দিক দিয়ে ভরাট হইতে হইতে এখন একটা চৌবাচ্চা, এখন একটা নর্দমার পরিণত হয়েছে। খাল আর খাল নাই। যারা বরিশালের রাজনীতি করে তাদের সদিচ্ছা নেই যে বরিশালটা ভালো থাকুক। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন এবং সংশ্লিষ্ট সাথে কিছু খাল আছে, সেই খালের গভীরতা বৃদ্ধি করা দরকার। তবে গত 3 মাস ধরে বরিশাল সিটি কর্পোরেশনকে নতুন করে শক্ত পদক্ষেপ নিতে দেখা গেছে। দখলে থাকা খাল ও ড্রেন উদ্ধার করে খনন ও পরিচ্ছন্ন করছে তারা। খালটা পরিষ্কার করার পরে আমি ড্রেনে হাত দিয়েছি, পানি ঢোকার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে আমি হাত দিয়েছি। সেটা করতে গিয়ে অনেক কিছু উচ্ছেদ করতে হয়েছে। সম্পূর্ণ খালটা খনন করা হবে, খনন করে বাঁধ হবে, বাঁধের পরে সাইডে আবার ওয়াকিং রাস্তা যেটা আছে দুই পাশে। 2010 সালের মাস্টার প্ল্যানে বরিশালে 46টি খাল ছিল। বর্তমানে মাত্র 3 থেকে 4টি খালে নামে মাত্র পানি প্রবাহ রয়েছে। মন্ত্রণালয়ের পড়ে আছে 779 কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা, যেখানে 29টি খাল খনন শেষে ওয়াকওয়ে, বাগান তৈরি, 10টি পুকুর উদ্ধার সহ স্বপ্ন বোনা হয়েছে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষার নানা পরিকল্পনা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিরোজপুর পৌরসভার 90% সড়কেরই বেহাল দশা। খানাখন্দে ভরে গেছে সড়ক, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন। এ নিয়ে বরাদ্দের স্বল্পতার অজুহাত কর্তৃপক্ষের। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়ে বড় বড় গর্ত, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পিরোজপুর পৌরসভার 90% সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মিলছে না ন্যূনতম নাগরিক সেবা। মাঝে মাঝে নামমাত্র মেরামত করা হলেও কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়। ভাঙা রাস্তায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পিরোজপুর পৌরসভা দেখলে বোঝা যায় যে বাংলাদেশে আসলে বিগত 17-18 বছর বা 2 যুগ কোনো উন্নয়নই হয় নাই। পিরোজপুরের রাস্তাঘাট বলতে প্রত্যেকটা ওয়ার্ডে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের রাস্তাঘাটেরই খুবই বেহাল দশা। প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মানুষের ভোগান্তি এখানে নিত্যদিনের সঙ্গী। আমরা এই অবস্থায় বেঁচে আছি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এইখানের এই সামান্য এই পথটুকে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং প্রতি বছরই মানুষ বিভিন্ন ভোগান্তিতে পড়ে। আমরা চাই যাতে এই রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি যাতে রাস্তাটা সংস্কার হয়, আমাদের শিকারপুরবাসী আমরা অনেক উপকৃত হব। এ নিয়ে বরাদ্দের স্বল্পতার অজুহাত কর্তৃপক্ষের। এত বিশাল পৌরসভায় এই স্বল্প বরাদ্দ দিয়ে এগুলো উন্নয়ন করা যায় না। এখানে সরকারের বড় বড় প্রজেক্ট দেওয়া উচিত। আমরা ইতিপূর্বে IUGIP LGD একটা প্রজেক্ট আছে, সেখানে আমরা অনেক স্কিম প্রেরণ করেছি। বরাদ্দ খুবই কম, এডিপি বছরে 70-80 লাখ টাকা আসে, কোনো 1 কোটি টাকা আসে। এই স্বল্প বরাদ্দ দিয়ে একটা রাস্তা মেনটেন্যান্স করা যায় না। যদি সরকার বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, বা যদি LGD কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। পিরোজপুর পৌরসভায় প্রায় 350 কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে 80 কিলোমিটার অংশ কার্পেটিং রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর সংবাদ। দক্ষিণাঞ্চলের সড়কে লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন বাস চালাচ্ছে খোদ বিআরটিসি কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ, জোড়া তালি দিয়ে কোনো রকম বাসগুলো সড়কে চলছে। ফ্যান, এসি সহ নষ্ট বেশিরভাগ যন্ত্রাংশ। বিষয়টি স্বীকার করলেও সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। সুজয় দাসের ছবিতে অপূর্ব অপু রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল রুটে গাড়ির চাপ বেড়েছে। বিভিন্ন কোম্পানির গাড়ির পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি তাদের নিজস্ব বাস দিয়ে যাত্রী পরিবহন করে আসছে এ রুটে। অভিযোগ উঠেছে, ব্যবহারের অনুপযোগী বিআরটিসির লক্কর ঝক্কর বাস চলাচল করছে দক্ষিণ অঞ্চলে। গাড়িগুলোর কোনোটির জানালা ভাঙা, আবার কোনোটি জ্যাম, কোথাও কোথাও পলিথিন দিয়ে জোড়াতালি দেয়া। যাত্রীরা বলছেন, সরকারি বাসের মান ভালো হওয়ার কথা থাকলেও বরিশালের গাড়িগুলো লোকাল বাসের চেয়েও খারাপ। বর্ষা হইলে সিট উপরের সাইনি দিয়ে পানি পড়ে, তারপর এসি আছে অথচ এসির প্রোডাকশন নাই। এই সিটগুলো এই যে 3 জন বসছি, 3 জন বসা যায় না, আরামদায়কভাবে বসা যায় না, গাদাগাদি হইতে আছে। বাসের অবস্থায় দেখে মনে হচ্ছে ভালো না। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, 2019 সালের পর কোনো নতুন গাড়ি যুক্ত না হয় পুরনো গাড়ি মেরামত করে পরিচালনা করা হচ্ছে। আমাদের 340টা গাড়ি প্রায় কিছুদিন আগেই কোরিয়া থেকে আসার জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে। গাড়িগুলো চলে আসলে আমাদের এই যে লক্কর জক্কর গাড়ির যে অথবা যে অনেক পুরাতন গাড়ি দিয়ে আমাদের বহরে সংযুক্ত আছে, এই গাড়িগুলো আর থাকবে না। তখন আমরা ইনশাআল্লাহ ভালো সার্ভিস দিতে পারবো। বরিশাল থেকে বিভিন্ন রুটে প্রতিদিন বিআরটিসির অর্ধশত বাস চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ন্যূনতম যাত্রী সেবা নেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির সংকটে যাত্রীরা। দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ তাদের।
তবে শিগগিরই ঘাটে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন যাত্রীরা, আশেপাশে নেই কোনো ছাউনি। দ্বীপ জেলা ভোলা থেকে নদীপথে অন্য জেলায় যাতায়াত করেন এলাকাবাসী। জেলার প্রধান ইলিশা লঞ্চঘাট দিয়ে সর্বোচ্চ মানুষ নদী পারাপার হন। তবে এই ঘাটে নেই ন্যূনতম সেবা। যাত্রীদের অভিযোগ, ঘাটে নেই বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির ব্যবস্থা। এ কারণে সবসময় ভোগান্তিতে পড়েন তারা। দীর্ঘদিনেও কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ তারা। বসার স্থান বা একটা মহিলার ওয়াশরুমে যাবে সেই কোনো স্থান, মানে এটা টার্মিনাল মনেই হয় না। এটা আমাদের অনেক কষ্ট হয় এদিকে আসলে আমরা লঞ্চ পাই না, রোদের ভিতরে বৈশা থাকি। যাত্রী ছাউনি তো শুরু করে কোনো থাকার মতো কোনো ব্যবস্থাও নাই, বা এরকম ব্যবস্থা এখন পর্যন্ত কেউ উদ্যোগও নেয়নি। বাথরুম দিতে হবে, তারপর ঘাটটাকে আরো উন্নত করতে হবে। 2020 সালে ঘাটের পাশে যাত্রীদের জন্য 3 শেড বিশ্রামাগার নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী। বিআইডব্লিউটিএ বলছে শীঘ্রই বিশ্ব ব্যাংকের সহায়তায় ইলিশা ঘাটে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হবে। ভোলার ইলিশাটা যদিও আমার নিয়ন্ত্রণে না, তবে বিআইডব্লিউটিএর এবং ওই ঘাটটার উন্নয়নে আমি যতটুকু জানি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট চলমান আছে। সহসাই ওখানে ভালো কিছু স্থাপনা হবে। বিআইডব্লিউটি এর তথ্য মতে ইলিশা ঘাট ছাড়াও ভোলায় 24টি লঞ্চ ঘাট আছে। এর মধ্যে 19টি ঘাটেই নেই যাত্রী ছাউনি, বিশ্রামাগার সহ অন্যান্য সুবিধা। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামলার তীব্রতা বাড়ালো ইরান ইসরায়েল। তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ, ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। আলোচনার প্রস্তাব সাফ নাকচ তেহরানের। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুনও আন্দোলনে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ। এবং করোনা মাথাচাড়া দেয়ায় বাড়ছে আতঙ্ক। এখনও আক্রান্তদের আলাদা চিকিৎসার জায়গা নির্ধারণ করতে পারেনি মুগদা হাসপাতাল। ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রস্তুত 300 শয্যা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।